গত রাত্র থেকেই ঢাকায় একটি খবর কোনো কোনো মহলে ছড়িয়ে পড়েছে। সেটি হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে কোনো সময় পদত্যাগ করে বসতে পারেন, এবং এর পেছনে যে কারণটি সেটি মূলত গতকালকে রাতেই প্রধানমন্ত্রী মানে তারেক রহমানের বাসভবনে একটি ছোট্ট বৈঠকে খলিলুর রহমানের উত্তেজিত যে মনোভাব, উত্তেজিত কথাবার্তায় ক্ষুব্ধ হয়েছেন তারেক রহমান, এবং সেখান থেকে খলিলুর রহমান উত্তেজিত হয়েই বের হয়ে যান। তার সঙ্গে যারা ছিলেন, এমনকি প্রধানমন্ত্রীর আহ, আহ, সঙ্গে আরো যারা ছিলেন, তাদেরও নানাভাবে সেখানে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। প্রধানমন্ত্রী নিজেও কিছুটা উত্তেজিত হয়ে পড়েন, পরবর্তীতে তিনি আবার শান্ত হন। আজকে সকাল থেকে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় যখন কার্যক্রম শুরু হয়, এরপর থেকেই এই বিষয়টি রীতিমতো চাউর হয়ে যায়। মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সকাল থেকে এই তথ্যটি খুবই জোরালো হয়ে উঠছে যে এই যে দিল্লি পরিস্থিতি ঘিরে তারেক রহমানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিরোধ রীতিমতো তুঙ্গে উঠেছে আরো 3 থেকে 4 দিন আগেই। বিশেষ করে ত্রিবেদীর যে বৈঠক তারেক রহমানের সঙ্গে, তার আগের দিন থেকেই বলা হয় যে খলিলুর রহমান চাননি দীনেশ ত্রিবেদী যাতে কোনোভাবেই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু তারেক রহমান শেষ পর্যন্ত যখন ত্রিবেদীর সঙ্গে দেখা দিয়েছেন, তখন থেকেই খলিলুর রহমান তার ক্ষোভ যেন উগরে দিচ্ছেন। আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী যতটুকু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি এই সময় পর্যন্ত খোঁজ নিয়ে জানতে পেরেছি বা যতটুকু নিশ্চিত হতে পেরেছি, মূলত খলিলুর রহমান কেবলমাত্র একক সিদ্ধান্তেই একজন সাংবাদিকের মাধ্যমে এই যে একটি বিবৃতি দিয়েছিলেন ফেসবুকে, যেটি ভারতে এই শেখ হাসিনার প্রেস কনফারেন্সের পরে সেটি নিয়েই মূলত শুরু হয়ে যায় তারেক রহমানের সঙ্গে দ্বন্দ্ব। তারেক রহমানের কোন রকম অনুমতি, পূর্বের অনুমতি না নিয়েই তাৎক্ষণিকভাবে একক সিদ্ধান্তে ওই বিবৃতিটি ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি তারেক রহমানের সঙ্গে যুক্ত তার উপদেষ্টা পরিষদে আছেন এমন একাধিক সূত্র। পাশাপাশি তথ্য উপদেষ্টা যিনি, তিনিও এই বিষয়টি খুব সহজভাবে নেননি। এটি নিয়ে খলিলুর রহমানের সঙ্গে তাদেরও এক ধরনের মতবিরোধ দেখা দিয়েছে। সব জটিল পরিস্থিতিটি আজকে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা খলিলুর রহমানের সঙ্গে যখন এই বিষয়টি নিয়ে কথা বলতে যান, তিনি এ নিয়ে কোনো কথা বলতে চাননি এবং তিনি প্রচন্ড রকম ক্ষুব্ধ মনোভাব দেখিয়েছেন, এবং তার পদত্যাগের যে আলামত সেটিও কোনো কোনো কর্মকর্তা সকাল থেকে দেখতে পেয়েছেন। এখন আমি এই সূত্রটি আরেকটু নিশ্চিত হওয়ার জন্য আরেকজন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ে কাজ করেন এমন একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে কথা বলে, যিনি আবার বিএনপি ঘরানার এবং সেই দিকেও তিনি ব্যাপক খোঁজ খবর রাখেন, তার সঙ্গে কথা বলেছি। তিনি যতটুকু জানিয়েছেন, যদি আজকে কালকে বা আগামী কয়েকদিনের মধ্যে যখনই তারেক রহমান যদি আনুষ্ঠানিকভাবে ভারতে যাওয়ার মানে এই যে ব্রিক্সে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন আনুষ্ঠানিকভাবে, এর পরপরই যে কোনো মুহূর্তে খলিলুর রহমান পদত্যাগ করবেন, এইটি প্রায় ওই সাংবাদিকের ভাষায় প্রায় নিশ্চিত।
এবং সেটি যে সেপ্টেম্বরে যখন তারেক রহমান যুক্তরাষ্ট্রে যাবেন, তখন খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী পদে থাকছেন না, এমনটাই তিনি আমাকে ধারণা দিয়েছেন। সেই সঙ্গে যদি তারেক রহমান সত্যি সত্যি ব্রিক্স এর সম্মেলনে যান, সেই ইস্যুটি নিয়ে পরিস্থিতি আরো যে জটিল হয়ে উঠতে পারে, যেটি শুধুমাত্র তারেক রহমানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিএনপি মানে গোটা বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের যারা আছেন তাদের সঙ্গে ডক্টর ইউনূসের যে কোর গ্রুপ, সেই এই দুই গ্রুপের মধ্যেও বিরোধ আরো প্রকাশ্য হয়ে উঠবে এবং সেটিরও আলামত শুরু হয়ে গেছে। এখন দেখা যাক খলিলুর রহমান কি করেন। তারেক রহমান দু একদিনের মধ্যেই তার সিদ্ধান্ত কতটা বা কোন পর্যায়ে নিয়ে যান, তিনি কি সত্যি এই যে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের যে বিশেষ দূত সার্জিও গোর ঢাকা ঘুরে গেলেন, ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, ত্রিবেদী আবার দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং সার্জিও গোর আর ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দফায় দফায় 2-3 দিন ধরে যখন বৈঠক চলছে, এই পুরো পরিস্থিতির মধ্যে এখন কিন্তু খলিলুর রহমান একটি বড় ক্যারেক্টার হয়ে উঠেছেন এবং বলাই হচ্ছে মূলত তারেক রহমান যতটুকু ভারতে বা দিল্লির ক্ষেত্রে নমনীয় হন, সেই ক্ষেত্রে বড় বাধা সরকারের ভিতর থেকে হয়ে উঠেছিলেন বা হয়ে উঠেছেন এই খলিলুর রহমান। জানিয়ে বিএনপির মধ্যেও অসন্তোষ চরম পর্যায়ে আছে। দেখা যাক আজকের বাকি দিন এবং আগামী 2-1 দিনের মধ্যে এই পরিস্থিতির আরো কোন দিকে মোড় নেয়। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা শুনছেন কিংবা দেখছেন, যদি পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যাদের যোগাযোগ আছে আমার সোর্সের বাইরে, তাদের জন্য অনুরোধ করব, আপনাদের যা কাছেও যদি কোনো আপডেট তথ্য থাকে আমার ইনবক্সে দয়া করে দিলে আমি আরো অনেকটা সমৃদ্ধ হব এবং পরবর্তী আমার যখনই আমি কথা বলবো সেই জায়গাটি আরো ভালো হবে। আশা করি আপনারা এই দিকে খেয়াল রাখবেন, যাতে করে যদি যখনই খলিলুর রহমানের বিষয়ে কোনো আপডেট যদি কেউ পেয়ে থাকেন, এবং আমি অনুরোধ করব কোনো গুঞ্জন বা গুজব নয়, সত্যি যতটুকু হোক সেইটুকুই শুধুমাত্র আমার ইনবক্সে দিলে আমি উপকৃত হব। প্রধান খবরটি হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরা। তিনি কবে ফিরবেন, কিভাবে ফিরবেন, কিভাবে তাকে বাংলাদেশ গ্রহণ করবে, বর্তমান সরকার তাকে কিভাবে গ্রহণ করবে, নাকি কতটা বাধা দিবে, শেখ হাসিনাকে ভারত থেকে যাতে দেশে আসতে না দেয়া হয়, বিএনপি সরকার ভারতের প্রতি কখনো চাপ দিচ্ছেন, কখনো আবার একেবারেই নরম সুরে আবেদন করছেন, বিভিন্ন কিছু হচ্ছে। কিন্তু এসবের মধ্য দিয়ে ঠিকই যারা শেখ হাসিনার সৈনিক, যারা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ, দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনার সঙ্গে তারাও দেশের মাটিতে পা রাখবেন, দেশে ফিরবেন। এরই একটি অংশ হিসাবে আমরা দেখছি বেশ কিছুদিন পর্যন্তই যুক্তরাষ্ট্রে সেইখানে বাংলাদেশ আওয়ামী লীগের কিংবা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি পালন করছেন, কেউ শপথ নিচ্ছেন, কেউ সভা সমাবেশ করছেন, অর্থাৎ প্রস্তুতি নিচ্ছেন দেশে। জি, আমরা দর্শকদের উদ্দেশ্যে বলছি, এই শোটি খুব বেশি বড় হবে না, অল্প সময়ের মধ্যেই ডক্টর সিদ্দিকুর রহমানের কাছ থেকে আমি জানতে চাইবো, আপনি যদি একটু কাইন্ডলি বলেন যে প্রস্তুতি কোন পর্যায়ে আছে এবং এই শেখ হাসিনাকে দেশে ফেরার যে তিনি যখন চূড়ান্ত মাত্র গত 5 তারিখেও একদম বিশ্ব মিডিয়ায় যেভাবে জানান দিলেন, এতে করে অনেকের মধ্যে এক ধরনের সংশয় ছিল এর আগে, কিন্তু সেই সংশয়টুকু দূর হয়ে গেল কিনা, সেই জায়গা থেকে যদি আপনি আগে একটু শুরু করেন। আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি যেমন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি এমন একটি দলের প্রধান
যে দলটি নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং যে দলটি সবচেয়ে পুরানা দল, এবং সেই দলে উনি 43-40 বছরের সভাপতি, এবং ব্যক্তি হিসাবে, রাজনীতিবিদ হিসাবে যন্ত্রী শেখ হাসিনা একজন প্রবীণ রাজনীতিবিদ, একজন প্রবীণ রাষ্ট্রনায়ক, এবং সর্বদিক থেকে বাংলাদেশে তার মতো অভিজ্ঞ ব্যক্তি, রাজনৈতিক ভাবে বলেন, অর্থনৈতিক ভাবে বলেন, সামাজিক ভাবে বলেন, বা বিশ্ব দরবারেও যদি বলেন, সবকিছু মিলিয়ে তার মতো দ্বিতীয় একটি লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রী ছিলেন। অবৈধভাবে তাকে জোরপূর্বক একটা জঙ্গি গোষ্ঠী তাকে দেশ থেকে বাইরে যেতে বাধ্য করেন, এবং তখন থেকে উনি আজ 2 বছর হলো উনি বাইরে অবস্থান করছেন। এবং সবক্ষণই আপনি যদি খেয়াল করেন, উনি কিন্তু প্রথম 1 মাসের মধ্যে বলেছিলেন যে আমি আপনাদের পাশে আছি, যে কোনো সময় আমি বাংলাদেশ ঢুকে পড়বো। তো উনি তার যে কোনো ভাবে ঢুকতে পারেন না, তো উনি সর্বপ্রকার চেষ্টা করেছেন শান্তিপূর্ণভাবে দেশে ফেরার জন্য, এবং সেই জন্যই উনি ডক্টর ইউনূসকে যে নির্বাচন, যে পাতানো নির্বাচন, সেই নির্বাচনে যাতে বাধার সৃষ্টি না হয় সেদিকটাও কিন্তু ওনার একটু ইঙ্গিত ছিল বলেই একটা সাংবিধানিক আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি, কিন্তু এই যে একটা ফোন আসলে। ও আচ্ছা, অসুবিধা নাই। আপনি আপনি বলুন, সমস্যা নাই। অথবা হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে, অসুবিধা নাই, আপনি আপনি বলুন। অথবা আপনি একটু আবার বের হয়ে এন্ড করুন। দর্শক, আমি আপনাদের একটু বিনীত আমি যে দর্শক আপনাদের একটু বিনীত অনুরোধ জানাচ্ছি, একটু অপেক্ষা করুন। টেকনিক্যাল একটু সমস্যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন তিনি বের হয়ে আবার ঠিক আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি যেখানে শেষ করতে পারি নাই, একটা অসাংবিধানিক উপায়ে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচন হয়ে গত 6 মাস হলো একটা গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছে, এবং আমরা আশা করেছিলাম, নেত্রী আশা করেছিলাম যে ইকো হচ্ছে কেন, উনি আশা করছিলেন, ঠিক আছে আপনি বলুন। হ্যাঁ, উনি আশা করেছিলেন যে নতুন একটা গণতান্ত্রিক সরকার আসবে, তারা বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা বা ছাত্রলীগের উপর যে নিষেধাজ্ঞা, কার্যক্রম পরিচালনা করার যে নিষেধাজ্ঞা, সেটা প্রত্যাহার করবে, এবং অন্যায়ভাবে যে সমস্ত লাখ লাখ ছাত্র জনতা, শিক্ষক, পুলিশ সবাইকে বিনা বিচারে, সাংবাদিক সহ তাদের মুক্তি দেবে, এবং অন্যায় বিচারে, ক্যাঙ্গারু কোর্টের বিচারে যে ওনাকে রায় দেওয়া হয়েছে, এ সমস্ত প্রত্যাহার করে দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করবে। কিন্তু সেটা আর আমরা দেখছি না, বরঞ্চ ডক্টর ইউনূস সাহেব যা করে গেছেন সেটাকেই বাস্তব রূপ দিয়ে আমাদের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন, এবং সেই জন্যই উনি এখন নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে আমার সিদ্ধান্ত আমাকে নিতে হবে। আমি জনগণের রাজনীতি করি, আমি বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করি, এবং আমি একটি দলের 43 বছরের সভাপতি। আমার লাখো লাখো নেতাকর্মী আমার জন্য আজকে দেশে তাদের জীবন বিপন্ন, অনেকের ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর পুড়ে তছনছ করে দেওয়া হয়েছে, অনেকেই জেলে আছে। অতএব তাদের কাছে উনি ফিরে যেতে চায়, সর্বরিণী বাংলাদেশ জনগণের কাছে উনি ফিরে যেতে চায়। সেই জন্যই উনি ডিসেম্বর মাসে যে ঘোষণাটা দিয়েছে, ডিসেম্বর মাসের মধ্যেই উনি বাংলাদেশে যাবেন। আমি আরেকটা যুক্তি দেখাই আপনি, কেন যাবেন
উনি কেন যাবেন না? জি, কারণ জি। এই বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ওনার পরিবারে। একই দিনে এই মাসে 1975 সাল 15 আগস্ট একই দিনে এত রক্ত আমার মনে হয় না বাংলাদেশের কোনো পরিবারে দিয়েছে বাংলাদেশের রাজনীতি করতে গিয়ে। অথচ তার বাবা, তার মা, তার ভাই, তার আত্মীয় স্বজনকে হারিয়েছেন। উনি বেঁচে আছেন, ওনার বোন বেঁচে আছেন, আল্লাহ ওনাদের বেঁচে রেখেছেন। যদি ওনারা ওই সময় জার্মানি না থাকতেন তাহলে আল্লাহ জানে ওনাদের কি অবস্থা হতো। So to some extent she is living in an extended life. So সেটা উনি বিবেচনা করেই যে আমার এই সময় আমার জন্য আমার জনগণ কষ্ট করছে, আমার নেতা কর্মীরা দেশে কষ্ট করতেছে, অবাক আমাকে দেশে যেতে। আপনি যে কথা বলেছেন বাংলাদেশ সরকার যেতে দেবে কি দিবে না, কি করবে না করবে সে তাদের ব্যাপার। আমরা আমাদের মতো আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমার দেশ আমরা যাব। আমরা সেদিক থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আমি অনেক আগেই আমি একটা ঘোষণা দিয়েছি যে আমরা 50টা স্টেট থেকে কমপক্ষে 500 থেকে 1000 জন তো অবশ্যই যাবে, তার বেশি হইতে পারে। তো আমি মনে করি মিনিমাম 500 আমরা নিউ ইয়র্ক থেকে যাব। এবং নিউ ইয়র্ক থেকে এবং অনেকেই আমরা অনেক আপনি জানেন যে আগাম নভেম্বর মাসের ভেতরেই আমরা অনেকে টিকিটও অনেকেই বুক করেছেন। এবং আমরা একটা লিস্ট করতেছি যে যারা কারা কারা যাচ্ছে। এ পর্যন্ত আমার কাছে প্রায় 200 থেকে 250 মতো তার নাম পাঠিয়েছে, তারা যেতে উৎসুক আমার সাথে। আমি যেদিন যাব নেত্রী যখনই যাই নেত্রী দেশ আমরা কিন্তু নভেম্বরের ভেতরেই যাব। আমাদের পৌঁছেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, শ্রম লীগ, কৃষি লীগ, মহিলা আওয়ামী লীগ এবং মহানগর স্টেট আওয়ামী লীগ যেগুলো আছে, আমরা সবাই মিলে আমরা নিউ ইয়র্ক থেকে যাব, আমরা ওয়াশিংটন থেকে যাব, আমরা ক্যালিফোর্নিয়া থেকে যাব, আমরা ফ্লোরিডা থেকে যাব, আমরা এই 4-5টা শহর থেকে বিমানবন্দর থেকে আমরা একই সময়ে আমরা সেভাবে টিকিট করার চেষ্টা শুরু করে দিয়েছি। আমরা প্রস্তুতি আমাদের মানসিকভাবে আমরা প্রস্তুতি নিয়েছি যে যা হয় তাই হবে। বাংলাদেশে গেলে আমরা প্রবাসী, আমাদের টাকায় দেশ, প্রবাসীদের যে অর্থ দিয়ে দেশ পরিচালনা হয়, সে হিসেবে আমরা প্রবাসী হিসেবে আমাদের অধিকার আছে। এবং গণতন্ত্রের পুনরুদ্ধার করার জন্য এবং বঙ্গবন্ধুর যে বাংলাদেশ এবং আমাদের জাতীয় পতাকার যে বাংলাদেশ, জাতীয় সঙ্গীতের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আজকে যুদ্ধ অপরাধী যারা বাংলাদেশকে চায়নি তারা এই দেশটাকে পরিচালনা করে আমাদের সে মুক্তিযুদ্ধের যে আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, সেটা একটু ভুলণ্ঠিত। অর্থাৎ আমাদের যেতেই হবে। তার কারণ এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আওয়ামী লীগের দায়িত্ব এই 71-এর যে মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মানে সম্মানী বিনিময়ে যে আমরা দেশটা পেয়েছি, সেই দেশটা উদ্ধার করার দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব আমরা প্রবাসী হিসেবে নিতে চাই। বাংলাদেশের জনগণের কাছে আমার লাখো লাখো নেতা কর্মীদের কাছে আমার আবেদন থাকবে, নেত্রী যে ঘোষণা দিয়েছেন আপনারা প্রস্তুত হন। কবে কোন সময়ে ঢাকায় আসতে হবে, একটি কথা আমি প্রথম থেকে বলেছি, বর্তমান রাজনীতিতে ঢাকা যার, বাংলাদেশ তার। বাংলাদেশের রাজনীতি তার, ঢাকা যার। অতএব আমাদের ঢাকা শুধু না, সারা বাংলাদেশের রাস্তাঘাট আমরা বন্ধ করে দেব নভেম্বরের ভেতর, যদি জননেত্রী শেখ হাসিনার তার সমস্ত কেস উইথড্র না করেন এবং আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা এই নির্দেশ যদি তার প্রত্যাহার না করে, ছাত্রলীগের প্রত্যাহার না করে, তাহলে আমরা আগামী নভেম্বর ভেতর বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা প্রবাসীরা ঢাকার সমস্ত রাস্তাঘাট আমরা বন্ধ করে দেবো। এটা আমরা শান্তিপূর্ণভাবে করতে চাই, অশান্তি পথে যাতে না যেতে হয়। সেজন্যই আমি একটু ঘোষণা দিয়ে দিতে চাই আপনার মাধ্যমে। আমাদের প্রধানমন্ত্রী আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আসছেন। আমি ওনার কাছে দাবি না, বিবেচনা করার জন্য বলবো, যুক্তরাষ্ট্রের মাটিতে আসার আগে অবশ্যই আপনি বাংলাদেশ যে দলটির নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেই দলটি কার্যক্রম প্রত্যাহার, যে নির্দেশ দেওয়া হয়েছে আইন করা পাশ করে, সেটাকে প্রত্যাহার করতে হবে নিউ ইয়র্কে বিমানবন্দরে আসার আগে। জননেত্রী শেখ হাসিনা এবং রায় হয়েছে এবং যারা জেলে আছে তাদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। এই দিয়েই যদি আপনি আসেন নিউ ইয়র্কে, আপনাকে আমরা সেভাবে আমরা গ্রহণ করব। যদি তা না হয়, আমাদের রূপ দেখবেন, আপনি ভয়ঙ্কর রূপ দেখবেন যখন আমাদের যুক্তরাষ্ট্রের মাটিতে জেএফকে বিমানবন্দরে আসবেন। এই কথাটাই আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের কি কোনো পরিকল্পনা আছে যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, এখন শুনতে পাচ্ছেন আপনি?
আপনার কথা শুনতে পাচ্ছি না। কিছু শুনতে পারলাম না। মারুফ ভাই শুনতে পারি? এখন শুনছেন? যেই আপনি যে প্রসঙ্গটি বললেন এইটি নিয়ে আমি প্রশ্ন আপনাকে করতাম যে তারেক রহমান মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে জাতিসংঘে আসবেন সেপ্টেম্বরে, আগামী মাসেই, আপনাদের কি কোনো পরিকল্পনা আছে যে যেটা আমরা ডক্টর ইউনূসে আসার সময় দেখেছি এবং অন্যান্য ক্ষেত্রে তাকে কোনোভাবে তার আসা উপলক্ষে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে কোনো কর্মসূচি নেওয়ার পরিকল্পনা আপনাদের আছে কিনা বা এখনো গ্রহণ করেছেন কিনা? আমি অলরেডি গ্রহণ করেছি এবং ঘোষণা দিয়েছি যে উনি 21 তারিখে আসবেন। ওনাকে আমরা অভ্যর্থনা বা সম্বর্ধনা যেটাই বলেন আমরা জেএফকে বিমানবন্দরে, এবং উনি যে হোটেলে থাকবেন সেই হোটেলে প্রতিদিন 4টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা বিক্ষোভ করব, এবং উনি 24 তারিখে জাতিসংঘের সামনে ভাষণ দেবেন। সেখানে আমরা বিশাল সমাবেশে আমরা সেটা বিক্ষোভ সমাবেশ করব, এবং আমাদের দাবি একটাই, আমরা অন্য কিছু চাই না তার কাছ থেকে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, বিনা বিচারে যাদের জেলে রাখা হয়েছে এবং যাদের বিনা একতরফাভাবে যে রায়গুলো দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবার রায় প্রত্যাহার করতে হবে। তাহলেই বাংলাদেশ শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে, আর উনিও এখানে আসে শান্তিপূর্ণভাবে ওনার কর্মকাণ্ড করে যেতে পারবেন। তার কারণ উনি বাংলাদেশের টাকা, জনগণের টাকা এখানে আসতেছেন, এখানে বাংলাদেশের জনগণের স্বার্থের জন্য কাজ করবেন, এবং সে স্বার্থকে ঠিক মতো করতে গেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ একটা শক্তিশালী সংগঠন, যেটা আপনি বলেছেন ডক্টর ইউনূসকে আমরা যেভাবে প্রতিহত করেছি, আপনি হাতে খেয়াল রাখবেন, মনে আছে কিনা, আমরা এয়ারপোর্টে তাকে 2 ঘন্টা আটকায় রেখেছিলাম। বাংলা আন্তর্জাতিক বিমানবন্দর জেএফকে বিমানবন্দর 2 ঘন্টা একটা প্লেন ওঠেনি, একটা প্লেন নামেনি, আমরা শাটডাউন করে দিয়েছিলাম। এবারে তার চাইতো আরো কঠিন এই দেশের আইনের মধ্য দিয়ে আমরা সেটা করব। কারণ আমার নতুন ছাত্রলীগ কমিটি আছে, একটা সংগঠিত নতুন যুবলীগ কমিটি হয়েছে, নতুন স্বেচ্ছাসেবী লীগ কমিটি হয়েছে। এরা এই ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা সবাই মিলে এবার এই দেশের আইনের আওতায় যা যা করা সম্ভব, যেভাবে সম্ভব আমরা তাকে প্রতিহত করব। যদি আমাদের এই যে দাবিগুলোর কথা বললো, দাবি ঠিক না, আমাদের যে পাওনা, যেটা পাওনা আমাদের যে প্রাপ্তি, সেটা যদি সে ফুলফিল না করে। তার মানে আপনার প্রধানতম আপনাদের কথাটি হচ্ছে যে তারেক রহমান যুক্তরাষ্ট্রে আসার আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আছে সেটি প্রত্যাহার করে যদি আসেন আপনারা স্বাগত জানাবেন, আর যদি তা না করেই তিনি যুক্তরাষ্ট্রে আসেন, আপনারা যুক্তরাষ্ট্রে তার প্রবেশকে প্রতিহত করার জন্য কিংবা প্রতিবাদ কর্মসূচি পালন করবেন। এটা হচ্ছে মোদ্দা কথা। ঠিকই বলেছে। এবং এদেশের আইন আমার যতটুকু অ্যালাউ করে সেটুকু আমরা সম্পূর্ণভাবে এদেশের আইনের মধ্যে দিয়েই আমরা সেটা করব। যে আমি শেষ করব, কিন্তু এই সব কর্মসূচি ক্ষেত্রে এখানে 2টা অংশ এখন হয়ে গেল। আপনি প্রথম আমরা যেটা শুরু করছিলাম বরং শেষের অংশটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো। আপনি যে তথ্যটুকু জানালেন যে তারেক রহমান যদি দাবি না মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে যুক্তরাষ্ট্রে আসে, তাইলে আপনারা কর্মসূচি পালন করবেন এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেলে, এমনকি জাতিসংঘে যেখানে সম্মেলন হবে তার সামনে। এই জায়গাটিতে আমরা বিভিন্ন সময় দেখেছি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের যেমন অনেক শক্তিশালী, আবার আপনাদের মধ্যে এক ধরনের বিভিন্ন সময় দেখা যায় প্রকাশ্যেই বিবাদ চলে আসে। এইটা কি ঐক্যবদ্ধ হওয়ার, ঐক্য মতে আসার কতটুকু অগ্রগতি হয়েছে, খুব ছোট করে যদি একটু বলেন। না, এখানে আমরা সবই ঐক্যবদ্ধ। জননেত্রী শেখ হাসিনা প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে, সজীব জয়ের প্রশ্নে আমাদের ভেতর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। একটা বড় দল, এখানে দ্বিমত আছে, কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো বিভক্তি নাই। এটা যদি কেউ বলে এটা সঠিক না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আমি আজকে 15-17 বছর
হলে আমি প্রেসিডেন্ট, আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথে কাজ করছি, এখানে কোনো দুই ভাগে বিভক্ত নয়, বিভিন্ন স্টেটে আমাদের কমিটিগুলো আছে। তবে আবারও বলি, এটা বড় পরিবার, আমাদের ভেতরে অনেক সময় একজন আর একজনের সাথে হয়তো কথা কাটাকাটি হয়, এটা তেমন কিছু নয়। হয়তো প্রশ্ন তুলবেন যে ইদানিং কালে একটা ছাত্রলীগের একটা ঘটনা ঘটেছে, ওটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং এটা কোনো বিস্তার লাভ করবে না। এটা নিয়ে আমি আজকেও যাচ্ছি, এটা যাতে সম্পূর্ণভাবে সমাধান করা যায়। এটা কেস হয়েছে, সে আমরা উদ্র করবো, এটা আমাদের নিজেদের পরিবারের মতো। অতএব আপনি যেটা বললেন, আমরা একেবারে ঐক্যবদ্ধ। তারপরে আমরা তো সবাই, যেটা আপনি প্রথমে, আমরা তো মজিব সৈনিক হিসেবে পরিণত হই। আমি যে প্রেসিডেন্ট, আমি তো প্রেসিডেন্ট হিসেবে বলি না, আমরা সবাই একটা করে ইউনিট। অতএব আমাদের বর্তমান দলের এই দুর্দিনে, দলের এই কঠিন সময়ে আমাদের দ্বিধা বিভক্তি হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের সবাইকে, আমরা যখন এয়ারপোর্টে যাবেন, আমি দেখবেন সবাই আমরা সেখানে যাব, বিভিন্ন ব্যানারে ইন দ্য সেন্স, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, স্টেট আওয়ামী লীগ, মহিলা, তারা সবাই নিজ নিজ ব্যানার নিয়ে সেখানে যাবে, স্লোগান দেবেন, দেখবেন কোনো টু শব্দ হবে না আমাদের মতো। এবং 24 তারিখে যেটা হবে, সেটা একটা ঐতিহাসিক সমাবেশ সেখানে হবে। সেখানে ছেলে মেয়ে পরিবার সহ সবাই আমরা সেদিন উপস্থিত হবে, সেখানে থাকবো। এবং প্রতিদিন উনি যেখানেই যাবেন, আমরা সেখানেই এদেশের আইনের আওতায় ওনাকে আমরা প্রতিবাদ এবং বিক্ষোভ আমরা প্রদর্শন করব। ওনাকে কোথাও শান্তিতে থাকতে আমরা দেবো না, যদি উনি আমাদের প্রতি শান্তি না দেখান, আমাদের প্রতি যদি সম্মান না দেখান। আমরা পুরো সম্মান তাকে দেখাতে চাই, কিন্তু সাথে সাথে ওনাকে আমাদের সম্মান দেখাতে হবে। আমরা সেই দল করি যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যে দলটির নামে দেশ হয়েছে, সেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি এখানে আসছেন। অতএব ওনাকে সেটা মনে রাখা দরকার, জাতির পিতা করে মনে রাখা দরকার। জাতির পিতার এই 15 আগস্ট তার ভিতরে ওনার উচিত। আর যাই হোক, এই 15 আগস্ট পালন করা সরকারি ভাবে, যেটা ডক্টর ইউনূস করেনি। ডক্টর ইউনূসকে আমি কাউন্ট করেনি এই জন্য, সে গণতান্ত্রিক কোন সরকার ছিল না, জোরপূর্বকের সাথে। আপনি একটা যেভাবেই হোক নির্বাচনের মাধ্যমে এসেছেন, বাংলাদেশের শপথ দিয়েছেন, সংবিধানের শপথ দিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে সম্মান দেওয়াটা কিন্তু আপনার দায়িত্ব। যদি দায়িত্ব থেকে আপনি সরে দাঁড়ান, এরও একদিন বিচার বাংলাদেশের জনগণ করবে। এবং আমরা সেজন্য আপনাকে অনুরোধ করব, আবারও অনুরোধ করব, 15 আগস্ট আর কয়েকদিন পরে বাংলাদেশে আপনারা বিচার করে দেখেন, চিন্তা করে দেখেন, জাতির পিতা বঙ্গবন্ধুর মৃত্যু দিবসকে আপনারা অন্যভাবে প্রভাবিত না করে, অন্য কারো জীবন দিবস না পালন করে, সত্যিকারের অর্থে জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার পরিবারের যারা সদস্য ওই নির্মম ভাবে নিহত হয়েছে, সেই দিনটি পালন করার জন্য আবেদন রাখছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানালেন দর্শকদের জন্য। আশা করি আপনি যে কথাটি বললেন, তারেক রহমান মানে বাংলাদেশের সরকার প্রধান বর্তমানে, তিনি পুরো বিষয়টি বিবেচনা করবেন, উপলব্ধি করবেন। কারণ তিনি হয়তো চাইবেন না যুক্তরাষ্ট্রে তিনি প্রথমবারের মতো আসবেন সরকার প্রধান হিসাবে, সেইখানে তিনি প্রতিরোধের মুখে পড়বেন। এইটিও হয়তো তিনি, যদি বুদ্ধিমান হয়ে থাকেন, সেইভাবে বিবেচনা করবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। কথা হবে আবার অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য কোনো সময়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, আপনার দর্শকদের ধন্যবাদ। সবাইকে এই শোকের মাসের শোক বার্তা জানিয়ে, বঙ্গবন্ধুর জন্য দোয়া, তার পরিবারের জন্য দোয়া চেয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি।